হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন প্ল্যানার চ্যানেল। তো চলো আজকে আমরা জীবনের প্রবাহমানতা চ্যাপ্টার, এটা তো আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এই চ্যাপ্টারে কোষ এবং কোষ চক্র এবং কোষ বিভাজন থেকে কিছু কোশ্চেন আমরা দেখে নিই, যেগুলো পরীক্ষায় আসার মতো বা আসলে আমরা কিভাবে অ্যান্সার করব সেগুলো আমরা একটু দেখি। তো কোষ চক্রের দশাগুলি বর্ণনা করো। কোষ চক্রের দশা আমরা কি বলছিলাম, কোষ চক্র বইতে আছে একটা বৃত্তাকার ছবি, সেটা আমরা একটু আঁকবো পরীক্ষার খাতায়। যে কোষ চক্রের দশাগুলি বর্ণনা করতে বলেছে বলতে এই ছবিটা আমরা আঁকবো, একে বর্ণনা করব। এটা হচ্ছে G1 ফেজ, এটা S ফেজ, এটা G2 ফেজ, এটা হচ্ছে একটা মাইটোটিক ফেজ, আর একটা বলছি এটা ক্যারিওকাইনেসিস হয়, আর একটা কি হয়, সাইটোকাইনেসিস হয়। তো ক্যারিওকাইনেসিস এর হচ্ছে চারটে ফেজ, যেটা হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আর সাইটোকাইনেসিস দশা। তো এই ফেজ গুলো হয়। তো এটা হচ্ছে কোষ বিভাজনের জি1 দশা। তো জি1 দশায় কি হয়, জি1 দশায় কোষটা গ্রো করে, অর্থাৎ কোষের মধ্যে যে সকল অঙ্গাণু আছে, যেমন মাইটোকন্ড্রিয়া হতে পারে, গলগি বডি, লাইসোজোম ইত্যাদি ইত্যাদি যে সকল কোষ অঙ্গাণু আছে সেগুলো বিভাজিত হয়, বিভাজিত হয়ে ডবল হয়, অর্থাৎ তার সংখ্যায় বৃদ্ধি ঘটে কোষের মধ্যে, এবং কোষটাও আস্তে আস্তে আয়তনে বৃদ্ধি পায় জীবাণু দশায়। এস দশায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, যেটা হচ্ছে ডিএনএ প্রতিলিপিকরণ। ডিএনএ কি হয়, 2C থেকে 4C হয়। এটা ডিএনএ প্রতিলিপিকরণ এস দশায়, এটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। আর জি2 দশায় কি হয়, জি2 দশায় বিভিন্ন উৎসেচক, এমআরএনএ সংশ্লেষিত হয়, বিভিন্ন উৎসেচক এনজাইম এগুলো সংশ্লেষিত হয়। আর ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস, এটা হচ্ছে এম ফেজ। এইটুকু দশাকে কি বলা হচ্ছে, এম ফেজ, অর্থাৎ মাইটোটিক ফেজ। এটা একটা আছে ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াস বিভাজন, এবং সাইটোকাইনেসিস অর্থাৎ কোষটা বিভাজিত হচ্ছে। তো ক্যারিওকাইনেসিস নিউক্লিয়াস বিভাজনে চারটে দশা, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এবং সাইটোকাইনেসিস। তো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এই দশাগুলো তোমাদের ক্লাসের ভিডিওতে ভালো করে ডিসক্রাইব করা আছে, তো সেখান থেকে দেখে নেবে কোথায় কোন ঘটনাটা ঘটে, অর্থাৎ কোথায় কোষ পর্দার বিলুপ্তিকরণ ঘটে, কোথায় আবির্ভাব ঘটে, কোথায় অ্যানাফেজীয় চলন দেখা যায়, কোথায় ক্রোমোজোম গুলো বিষুব অঞ্চল বরাবর সজ্জিত থাকে, সেগুলো সব তোমরা দেখে নেবে, কারণ সেখান থেকে শর্ট কোশ্চেন আসে। আর সাইটোকাইনেসিসটা অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন, সেটা আমি পরে 4 নম্বর কোশ্চেনটা ব্যাখ্যা করছি। এরপরে আছে মাইটোসিস, কোষ বিভাজনের কে কেন সদৃশ্য বিভাজন এবং মিয়োসিসকে কেন হ্রাস বিভাজন বলা হয়। আচ্ছা, এই সদৃশ্য বিভাজন এবং হ্রাস বিভাজন এটা হয় হচ্ছে ক্রোমোজোম সংখ্যার উপর নির্ভর করে, অর্থাৎ কোথায় ক্রোমোজোম সংখ্যা সমান থাকছে, কোথায় ক্রোমোজোম অর্ধেক হয়ে যাচ্ছে, কোথায় বেশি হয়ে যাচ্ছে, এর উপর নির্ভর করে সদৃশ্য এবং হ্রাস বিভাজন কথাটা এসছে। তো মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে কি হয়, একটা কোষ সেখান থেকে বিভাজিত হয়ে দুটো কোষ তৈরি হচ্ছে, যেগুলো আমাদের বিভিন্ন ত্বকের কোষগুলোতে অর্থাৎ দেহের বিভিন্ন কোষে দেখা যায়। তো সেখানে কি হয়, 2n কোষ, ক্রোমোজোম সংখ্যা 2n থাকে, এবং অপত্য কোষেও ক্রোমোজোম সংখ্যা 2n-ই থাকে। তাই যেহেতু ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন হয় না, ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, তাই একে সদৃশ্য বিভাজন বলা হয়। কিন্তু মিয়োসিস কোষ বিভাজন যেটা আমাদের গ্যামেটে দেখা যায়, সেটাই কি হয়, মিয়োসিস কোষ বিভাজনের ক্ষেত্রে প্রথমে দুটো কোষ তৈরি হলো অপত্য, সেই দুটো থেকে আবার পরে চারটে কোষ তৈরি হলো। তো এক্ষেত্রে কি হয়, প্রথমে 2n থাকে, যেটা আমাদের জনন মাতৃকোষ বলি। তো সেই 2n থেকে যখন গ্যামেট তৈরি হচ্ছে প্রথম বিভাজনে মিয়োসিস 1, মিয়োসিস 1-এ কি হচ্ছে, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে, অর্থাৎ যে মাতৃকোষ থাকছে সেই মাতৃকোষে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে, 2n থেকে n হয়ে যাচ্ছে। এবং তারপরে মিয়োসিস 2-তে গিয়ে কি হচ্ছে, মিয়োসিস 2টা কিন্তু আবার সদৃশ্য বিভাজন, কারণ সেখানে ক্রোমোজোম সংখ্যা আর কমছে না, সেটা ধ্রুবক থাকছে, কত, n-ই থেকে যাচ্ছে। তো
তো এক্ষেত্রে দেখো তাহলে মাতৃকোষে ছিল 2n এবং অপত্য কোষগুলোতে হলো n, অর্থাৎ ক্রোমোসোম সংখ্যা অর্ধেক হয়ে গেল, তাই একে হ্রাস বিভাজন বলা হয়। মিওসিসকে বলা হয় হ্রাস বিভাজন এবং মাইটোসিসকে বলা হচ্ছে সদৃশ বিভাজন, কারণ ক্রোমোসোম সংখ্যা সমান থাকছে। আর মিওসিসের ক্ষেত্রে ক্রোমোসোম সংখ্যা 2n থেকে n হয়ে যাচ্ছে, অর্থাৎ অর্ধেক হয়ে যাচ্ছে, তাই একে হ্রাস বিভাজন বলা হচ্ছে। এবারে আসছে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব কি। মিওসিস কোষ বিভাজনের গুরুত্বতে আমরা কি কি লিখবো, লিখবো হচ্ছে গ্যামেট তৈরি। গ্যামেট তৈরি কেন, কারণ মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে, অর্থাৎ গ্যামেট তৈরি হয় মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে। কেন, কারণ ক্রোমোসোম সংখ্যা ধ্রুবক রাখার জন্য। অর্থাৎ মিওসিস কোষ বিভাজনের আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ক্রোমোসোম সংখ্যা ধ্রুবক রাখা। এটা আমি মুছলাম। এক হচ্ছে গ্যামেট তৈরি, গ্যামেট সৃষ্টি, দুই ক্রোমোসোম সংখ্যা ধ্রুবক। ক্রোমোসোম সংখ্যা ধ্রুবক রাখা কেন, কি করে ক্রোমোসোম সংখ্যা ধ্রুবক রাখে, ক্রোমোসোম সংখ্যা ধ্রুবক রাখে হচ্ছে মাতৃকোষের থেকে 2n, সেখান থেকে গ্যামেট তৈরি হলো n। এখন এই দুটো গ্যামেট যখন মিলন ঘটছে দুটো গ্যামেটের, তাহলে n এবং n দুটো গ্যামেটের মিলন ঘটছে, অর্থাৎ পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট দুটোরই n সংখ্যক ক্রোমোসোম থাকছে। তো দুটো গ্যামেটের মিলনের ফলে যে জাইগোটটা তৈরি হচ্ছে সেটা কি হচ্ছে, সেটা 2n হয়ে যাচ্ছে, n প্লাস n 2n হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে ক্রোমোসোম সংখ্যা, যে প্রজাতির ক্রোমোসোম সংখ্যা বংশ পরম্পরায় ধ্রুবক থাকছে, অর্থাৎ 2n 2nই থাকছে। যদি এটা না হতো, যদি মাইটোসিস হতো, তাহলে গ্যামেটে কি হতো, 2n হতো, কারণ পুং গ্যামেট 2n, যদি মাইটোসিস হতো তাহলে পুং গ্যামেট 2n আর স্ত্রী গ্যামেটও 2n 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 মিশে 4n, সেখান থেকে 4n থেকে পরবর্তীতে 8n, 8n থেকে 16n, অর্থাৎ ক্রোমোসোম সংখ্যা গুণিতক হারে দ্বিগুণ আকারে বাড়তে থাকতো। এর ফলে কি হতো, একসময় সেই প্রজাতিটা ধ্বংস হয়ে যেত বা বিলুপ্ত হয়ে যেত। কিন্তু এক্ষেত্রে ক্রোমোসোম সংখ্যা যেহেতু ধ্রুবক থাকছে মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে, তাই প্রজাতির অস্তিত্ব বজায় থাকছে। এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট মিওসিস কোষ বিভাজনে। আরেকটা কি, আরেকটা হচ্ছে প্রকরণ বা ভ্যারিয়েশন। কি করে ভ্যারিয়েশন বা প্রকরণ হচ্ছে, কারণ আমরা জানি মিওসিস কোষ বিভাজনে কি হয়, প্রথম প্রোফেজের প্যাকাইটিন উপদশায় কি হয়, ক্রসিং ওভার ঘটে, অর্থাৎ দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খন্ডাংশের বিনিময় হয়, অর্থাৎ ক্রসিং ওভার ঘটে। এর ফলে কি হয়, জিনের পুনর্বিন্যাস হয় এবং জিনের সজ্জারিতে কিছুটা পরিবর্তন ঘটে। এর ফলে কি হয়, যে নতুন অপত্যটা তৈরি হয় তার পিতামাতার থেকে কিছুটা ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য তৈরি হয়, অর্থাৎ ভ্যারিয়েশন বা প্রকরণ যুক্ত হয় তাই অপত্যের মধ্যে। অর্থাৎ প্রজাতির ভ্যারিয়েশন বা প্রকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মিওসিস কোষ বিভাজন। হয়ে গেল মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব। তেমনি মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্বটা আমরা একটু দেখে রাখবো। এবারে উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস এবং প্রাণী কোষে সাইটোকাইনেসিস কিভাবে ঘটে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা, অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী কোষে সাইটোকাইনেসিস। তো প্রথমে উদ্ভিদ কোষে আসি। উদ্ভিদ কোষে কি হয়, সাইটোকাইনেসিস কখন শুরু হয়, টেলোফেজ দশার শেষের দিকে সাইটোকাইনেসিস শুরু হয়। তো উদ্ভিদ কোষে টেলোফেজ দশার সময় কি হয়ে গেল, দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে টেলোফেজ দশায়, দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে। এখন তৈরি হয়ে যাওয়ার ফলে কি হয়, দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে যাওয়ার ফলে যে বেমতন্তু ছিল, অর্থাৎ যেটা কি তৈরি হয়েছিল, উদ্ভিদ কোষের বেমতন্তু মাইক্রোটিউবিউল দ্বারা তৈরি হয়েছিল, সেই বেমতন্তুর সাথে অর্থাৎ ফিলামেন্টাস মাইক্রোটিউবিউলের সাথে এখানে কি যুক্ত হচ্ছে, ফ্র্যাগমোপ্লাস্ট, যেটা গলগি বডির ভেসিকল, ফ্র্যাগমোপ্লাস্ট এবং গলগি বডির ভেসিকল যুক্ত হয়ে কি তৈরি করছে, সেল প্লেট বা কোষ পাত তৈরি করছে, কোষপাত। এই কোষপাতের সাথে আরো কি কি যুক্ত হচ্ছে, সেলুলোজ, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম পেকটেট, যেগুলো আমাদের যেগুলো উদ্ভিদের কোষ প্রাচীরের এক একটা উপাদান, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম পেকটেট। ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম পেকটেট এবং সেলুলোজ, এগুলো কি, এগুলো হচ্ছে কোষ প্রাচীরের উপাদান। তো এইগুলো কোষপাতের সাথে যুক্ত হয়ে কি গঠন করছে, এখানে একটা সেল কোষ প্রাচীর গঠন করছে, সেল প্লেটের সাথে যুক্ত হয়ে কোষ প্রাচীর গঠন করছে। এই কোষ প্রাচীর গঠনের মাধ্যমে দুটো কোষ
সেপারেট হয়ে যাচ্ছে, অর্থাৎ দুটো নিউক্লিয়াস একটা আলাদা কিছু সাইটোপ্লাজম নিয়ে সেপারেট হয়ে গিয়ে দুটো আলাদা আলাদা কোষ তৈরি করছে। তাহলে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস কিসের মাধ্যমে করছে? কোষপাত বা সেল প্লেটের গঠনের মাধ্যমে। কিভাবে করছে সেটা আমি বললাম, মাইক্রোটিউবিউলের সাথে কি যুক্ত হচ্ছে? প্লাজমোপ্লাস্ট এবং গলগি ভেসিকল যুক্ত হয়ে কোষপাত গঠন করছে, এবং সেই কোষপাতের সাথে সেলুলোজ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পেকটিন ইত্যাদি জৈব যৌগ যুক্ত হয়ে কি গঠন করছে? কোষ প্রাচীর গঠন করছে। এটাই কি গঠন করছে? কোষ প্রাচীর। এবারে হচ্ছে প্রাণী কোষের সাইটোকাইনেসিস কিভাবে ঘটে। প্রাণী কোষের ক্ষেত্রে কি হয়? প্রাণী কোষের ক্ষেত্রে টেলোফেজ দশার কিছু আগের থেকেই এটা শুরু হয়ে যায়। প্রাণী কোষে টেলোফেজ দশা কিছু আগে থেকে, টেলোফেজ দশায় এই দুটো নিউক্লিয়াস আলাদা হয়ে গেল, তারপরে যে মাঝের অংশটা কোষ পর্দার, তো এই মাঝের অংশটা কি হয়? ভাঁজ খেয়ে যায়। কেন ভাঁজ খেয়ে যায়? এখানে কিছু প্রোটিন তন্তু থাকে, যেমন অ্যাক্টিন, মায়োসিন ইত্যাদি প্রোটিন তন্তুর সংকোচনের জন্য এইখানটা ভাঁজ খেয়ে যায়, মাঝখানেটা ভাঁজ খেয়ে যায়, এবং এরম ভাঁজ খেতে খেতে কি হয়? আরো ভাঁজ খেলো, এটা আরো ভাঁজ খেলো, এবং ভাঁজ খেতে খেতে একসময় এটা জুড়ে যায়, অর্থাৎ দুটো আলাদা কোষ তৈরি হয়ে যায়। এইভাবে প্রাণী কোষের ক্ষেত্রে কি ঘটে? কোষ বিভাজন ঘটে। এই পদ্ধতিটাকে কি বলা হয়? ক্লিভেজ পদ্ধতি বলা হয়। কি বলা হয়? ক্লিভেজ পদ্ধতি। তাই প্রাণী কোষের ক্ষেত্রে ক্লিভেজ পদ্ধতি, উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষপাত গঠনের মাধ্যমে। তাহলে 2 নম্বরে অ্যান্সার বা প্রশ্ন দিলে আমরা লিখতে পারবো যে কিভাবে ঘটে। এবারে উদ্ভিদ এবং প্রাণী কোষে মাইটোসিসের পার্থক্য। মাইটোসিসের পার্থক্যে আমরা কি কি লিখতে পারি? এক, লিখতে পারি বেমতন্তু গঠন। উদ্ভিদ কোষের ক্ষেত্রে বেমতন্তু কি দিয়ে ঘটে? মাইক্রোটিউবিউল দিয়ে। প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোমের সেন্ট্রিওল থেকে, অ্যাস্ট্রাল রশ্মি থেকে। আর কি? সাইটোকাইনেসিস লিখবো। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষপাত গঠনের মাধ্যমে, প্রাণী কোষের ক্ষেত্রে সেল প্লেট ক্লিভেজ গঠনের, ক্লিভেজের মাধ্যমে। তাহলে এই দুটো পয়েন্ট আমরা লিখে দেবো, হয়ে যাবে। আর হচ্ছে সিনোসাইট এবং সিনসাইটিয়াম কি? যদি ধরো কোনো একটা কোষে সাইটোকাইনেসিসটা না ঘটতো, তাহলে কি হতো? সাইটোকাইনেসিস না ঘটে শুধু ক্যারিওকাইনেসিস ঘটতো, তাহলে কি হতো? তাহলে একটা কোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হারে বাড়তে থাকতো, অর্থাৎ প্রথমে একটা থেকে দুটো হতো নিউক্লিয়াস, ক্রোমোজোম সংখ্যা বলছি, নিউক্লিয়াসের সংখ্যা হবে ওটা, যে একটা কোষের মধ্যে নিউক্লিয়াসের সংখ্যা দ্বিগুণ হারে বাড়তে থাকতো। যেমন প্রথমে একটা নিউক্লিয়াস থেকে দুটো নিউক্লিয়াস, তারপরে সেটা আবার বিভাজিত হয়ে দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা, একটা কোষের মধ্যে নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি পেতে থাকতো। তাই সে এই রকম কোষকে, অর্থাৎ একটা কোষের মধ্যে একাধিক নিউক্লিয়াস যুক্ত কোষকে, উদ্ভিদ কোষকে বলা হয় সিনোসাইট, উদ্ভিদ কোষ, আর প্রাণী কোষকে বলা হয় সিনসাইটিয়াম। উদ্ভিদ কোষকে সিনোসাইট এবং প্রাণী কোষকে সিনসাইটিয়াম। তাহলে আমরা কোষ এবং কোষ চক্র ও বিভাজন, কোষ চক্র ও বিভাজন এই অংশটা থেকে এই কটা কোশ্চেন, এরকম কোশ্চেন আমরা একটু দেখবো, ভালো করে বই থেকে পড়বে এবং বাড়িতে লিখে প্র্যাকটিস করবে, যাতে পরীক্ষার খাতায় লিখতে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে? তাহলে এগুলো পড়তে থাকো। আবার তোমাদের সাথে কবে দেখা হচ্ছে? পুজোর পরে দেখা হবে তোমাদের। আমাদের সামনেই পুজো, মা আসছেন। তো তোমরা সবাই পুজো খুব সুন্দরভাবে কাটাও, আনন্দ করে কাটাও, কিন্তু পড়াশোনার সাথেও যুক্ত থেকো, কারণ সামনে বছরই আমাদের মাধ্যমিক পরীক্ষা। তো পড়াশোনার সাথেও কিছুটা যুক্ত থেকো। আর খুব সুন্দরভাবে পুজো কাটাও, তোমাদের সকলের পুজো খুব ভালো কাটুক এই প্রার্থনা করি। তাহলে আজকে টাটা, আবার পুজোর পরে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ ভালো করে আনন্দ করো এবং পড়ার সাথেও যুক্ত থেকো। টাটা।